জুলাই অভ্যুত্থানে যে স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল ছাত্র জনতা তা পূরণের লক্ষ্য নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি। নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। দেশ বাঁচাতে গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে হবে বললেন তারেক রহমান। বিতর্কে জড়িয়ে স্বৈরাচারকে সুযোগ না দেওয়ার আহ্বান। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে তফসিল অক্টোবরে সুষ্ঠু ভোটের জন্য সরকারের কাছে ন্যূনতম সংস্কার প্রস্তাব পাঠাবে ইসি। জানমালের নিরাপত্তায় সন্ধ্যা থেকে ঢাকাসহ সারা দেশে কম্বাইন্ড পেট্রোলিং শুরু। গোয়েন্দা নজরদারি পাশাপাশি থাকবে চেকপোস্টও। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে। এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নির্ভর করছে দিল্লির উপর, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন বিষয়ে নেই কোনো তথ্য। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া তিথি। আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে ছাত্রদের নতুন দল। বিকেল ৩টায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে হবে এ আত্মপ্রকাশ অনুষ্ঠান। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এসব তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। জানান ৫ অগস্ট যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সড়কে ছাত্র জনতা নেমে এসেছিল, সেই স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে এ নতুন দল কাজ করবে। জুলাই অভ্যুত্থানে প্রাণ হারানো হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আগামী প্রজন্মকে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার কথা জানান আসন্ন দলটির সম্ভাব্য শীর্ষ নেতারা। এ সময় শহীদ পরিবার ও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির সব মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান। অযাচিত বিতর্কে জড়িয়ে পতিত স্বৈরাচারকে ফিরতে সুযোগ না দিতে সবাইকে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারলে সর্বনাশের খাদ থেকে দেশকে উঠিয়ে আনা সম্ভব বলেই মনে করেন তিনি। আর শত্রুরা বিএনপিকে উস্কানি দিচ্ছে অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব কাজে সফল না হলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সাইফুল রিপনের প্রতিবেদনে আমরা বাকিটা জানব। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, নির্বাচনী রোডম্যাপ, পতিত স্বৈরাচারের বিচার সহ বিভিন্ন দাবিতে দেশ জুড়ে নেয়া কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকার অদূরে ধামরাইয়ে সমাবেশ করে বিএনপি। নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নিজেদের লাভের জন্য সরকারের কিছু লোক নির্বাচন পেছাতে চায়। সরকার আসছে, আমরা এই সরকারের সব বিষয়ে সমর্থন করি না, তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে এই সরকারই যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পন্ন করতে পারে। আমাদের শত্রুরা বিভিন্ন রকম টোপ ফেলছে, টোপ ট্র্যাপ করছে, যেন আমরা উত্তেজিত হয়ে যাই, প্রবোধ হয়ে যায়, ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি, নিজের হাতে সব তুলে নেই। আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নেই। এদিকে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে দল ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব, যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব, তত ধীরে ধীরে ভালো মানুষগুলো, যেই মানুষগুলোকে সমাজ চায়, সার্বিকভাবে বৃহৎ জনগোষ্ঠীর প্রয়োজন, সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবেন। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। নিজেদের মধ্যে তর্ক বিতর্ক চালিয়ে পতিত স্বৈরাচারকে যাতে সুযোগ করে দেয়া না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের
স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। দেশের বেশিরভাগ মানুষ মনে করে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাবে উল্লেখ করে তারেক রহমান বলেন, তাই বলে সে আশায় বসে না থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটি নেতাকর্মীকে সেই জন্য তৈরি হতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জামায়াত নেতা আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি দেয়া না হলে নিজেকে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে গণ অভ্যুত্থানে শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের নৈতিক, প্রশাসনের এবং রাজনৈতিক পরিবর্তন সাধিত হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। জামাত নেতা আজহারুল ইসলাম আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়েও এখনও কারাগারে। দ্রুত তাকে মুক্তি দেওয়া না হলে নিজেকে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এই দাবি জানান তিনি। বাংলাদেশেও এখনো তার ঘাট থেকে জুলুমের বোঝা সরে নাই তিনি আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম। ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। এরপর তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হাফেজ বেলালের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন এবং কবর জিয়ারত করেন। এদিকে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান অপ্রতিরোধ্য বাংলাদেশ সেমিনারে যোগ দেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানে শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের নৈতিক, প্রশাসনের এবং রাজনৈতিক পরিবর্তন সাধিত হয়নি। রাজনৈতিক দল অথবা ছাত্র আন্দোলন যদি এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে, সারা দেশের সব শ্রেণী পেশার মানুষ একটা সার্বজনীন আন্দোলনের রূপ নিয়ে কোন একটা বিশুদ্ধ একটা অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম, একটা দাবির বিরুদ্ধে আন্দোলন করে সেখানে একটা কিন্তু পরিবর্তন ঘটে। দেশ রক্ষায় প্রয়োজনে আবারও রক্তপাতহীন বিপ্লব করতে হবে বলেও জানান মিয়া গোলাম পারোয়ার। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বর্ষা এড়াতে ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে অক্টোবরে তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানান সিইসি এএমএম নাসিরউদ্দিন। তিনি আরও জানান, জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়। জাতীয় নির্বাচন ঘিরে কমিশন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য চায় বলেও জানান তিনি। শিবলি রায় রিপোর্ট। সোমবার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। এতে অংশ নিয়ে সিএসি এএমএম নাসিরউদ্দিন জানান, জুন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করতে হলে 16 লাখ মৃত ভোটার ও 36 লাখ বাদ পড়া ভোটার নিয়ে নির্বাচন করতে হবে। তাই জুনের আগে কোনো ভোট সম্ভব নয়। তালিকায় নাম আছে, ওরা মারা গেছে। লেফট আউট ভোটার আমি দেখছি যে রাফলি 35 থেকে 36 লক্ষ। হ্যাঁ, 36 লক্ষ। এরা ভোটার হওয়ার বয়স হয়েছে অনেক আগে, কিন্তু ভোটার হয় নাই। আবার নতুন ভোটার যেগুলো আমরা আইডেন্টিফাই করেছি তাও বলে 14-15 লক্ষ হবে। 20 লক্ষ না, 20 লক্ষ। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে হলে অক্টোবর মাসে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। ইলেকশন ডেটের প্রায় অন্তত 2 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করা লাগে। যদি ডিসেম্বরে হতে হয় আমাকে অক্টোবরের মধ্যে শিডিউল ডিক্লেয়ার করতে হবে। তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচন করতে কমিশন ন্যূনতম সংস্কারের প্রস্তাব পাঠাবে সরকারের কাছে। 6টা কমিশনের সুপারিশের উপরে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাত থেকেই পরিস্থিতির উন্নতি সবাই দেখতে পাবে বলে আশ্বস্ত করেন তিনি। আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, সন্ধ্যা থেকেই ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় শুরু হবে যৌথ বাহিনীর পেট্রোলিং। কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলার বিষয়ে তথ্য চাওয়ারও কথা জানান তিনি। নাফিয়া ফারজানার প্রতিবেদন। দেশে বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। এ নিয়ে জনগণের মাঝে বেড়েছে উৎকণ্ঠা। চলমান সন্ত্রাসী কার্যক্রম, নারী নিপীড়ন বন্ধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও নিরাপত্তার দাবিতে সরব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। এমন পরিস্থিতিতে সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সভা শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পদত্যাগ দাবি প্রসঙ্গে তিনি বলেন, অনেকে তার জানাজাও পড়ে ফেলেছে। অপরাধ নিয়ন্ত্রণে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলছে জানিয়ে উপদেষ্টা জানান, রাতের পরিস্থিতি উন্নয়নে সন্ধ্যার পর থেকেই যৌথ পেট্রোলিংয়ে নামবে যৌথ বাহিনী। আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটুক। এখন তাদের নির্দেশনা দিয়ে গেছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটি। আর রাজধানী সহ দেশের অপরাধপ্রবণ এলাকাগুলোতে টহলের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিংয়ের ব্যবস্থা করা হবে। কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ সুপার ও সিকিউরিটি এজেন্সির কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। এজেন্সিগুলো তাদের কাছ থেকে আমরা রিপোর্টটা চাচ্ছি, তারা আমাদেরকে দিলে আপনারা জানবেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করছে ভারতের উপর। তবে শেখ হাসিনা ভারতে বসে বারবার বক্তব্য দেয় দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কড়া মন্তব্যের জবাবে এইসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয়, ভিসা স্থগিত, বাংলাদেশি দূতাবাসে উগ্রপন্থীদের হামলা, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে কয়েক দফায় তৈরি হয় উত্তেজনা। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে সে বিষয়ে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে, সম্প্রতি এমন মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এমন প্রেক্ষিতে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, দুই দেশের মধ্যেই পরস্পরের বিরোধিতা আছে, তবে ভারতে বসে শেখ হাসিনার করা মন্তব্য উভয় দেশের সম্পর্কে বেশি প্রভাব ফেলছে। আশপাশ থেকে দু চারজন কি বললো না বললো সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি। এবং সম্পর্ক ভালো করতে গেলে তো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিথেয়তা থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন, এগুলি তো আসলে ক্ষতিকর, সম্পর্কের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আমাদের অস্থিতিশীলতা বা এ ধরনের কিছুকে আমাদেরই সামাল দিতে হবে, কিন্তু ওনার বক্তব্য যে সেটাতে আগুনে ঘৃতাহুতি দিচ্ছে, এটা তো স্বীকৃত ব্যাপার, সবাই জানে এটা। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের গণমাধ্যম মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এই অভিযোগগুলি প্রধানত ভারতীয় মিডিয়ার যে বিকৃত একটা তথ্য প্রবাহ সৃষ্টি করেছে তার ভিত্তিতে এগুলি বিভিন্নখানে বিভিন্ন জন বলে বেড়াচ্ছে। আর তার থেকে বড় কথা হলো যে সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু তো ভারতের বিষয় হতে পারে না। বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশ বিষয়, যেমন ভারতের সংখ্যালঘু কীরকম ট্রিটমেন্ট করা হচ্ছে সেটা ভারতের বিষয়। ভারত চিকিৎসা ভিসাও বন্ধ করলে বাংলাদেশ বিকল্প খুঁজে নেবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। ভিসা অ্যাবসলিউটলি তাদের অধিকার, তারা যে কাউকে ভিসা না দিলে আমাদের কিছু বলার নেই, কিন্তু যখন ভিসা দেওয়া হচ্ছে না বা কমিয়ে দেওয়া হচ্ছে সাংঘাতিকভাবে, আমরা তো বিকল্প খুঁজে নেবই। এদিকে আফ্রিকায় বাংলাদেশের নতুন সম্ভাবনা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আফ্রিকা অঞ্চলে কৃষি ও ওষুধ শিল্পে বিনিয়োগের সুযোগ আছে বাংলাদেশের। সেখানকার শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ আরও ভূমিকা রাখবে বলেও জানান উপদেষ্টা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গেল 15 বছরে নেয়ার সব প্রকল্পে প্রায় 70% বেশি অর্থ ব্যয় করা হয়েছে। এতে রাষ্ট্রীয় অর্থ অপচয় হয়েছে প্রায় 14 থেকে 24 বিলিয়ন মার্কিন ডলার। রাজনৈতিক প্রভাব ও অযৌক্তিক প্রকল্প নিয়ে এসব অর্থ অপচয় করা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অর্থনৈতিক কৌশল নির্ধারণী বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখন পর্যন্ত পদত্যাগ করেননি বলেও জানান শফিকুল। উন্নয়ন প্রকল্প গড়ে 70% ব্যয় বৃদ্ধি ছিল, এটা 2009 থেকে 2023-এর মধ্যে, এবং রাজনৈতিক প্রভাব ও অযৌক্তিক প্রকল্পে ব্যয়ের মাধ্যমে 14 থেকে 24 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণের অর্থ অপচয় হয়েছে। এডিবির দ্বারা এটা যখন ইভালুয়েট করা হয়েছে দেখা গেছে যে এটা 5.2 বিলিয়ন ডলারের প্রজেক্ট ছিল,
এডিবি এভালুয়েট করে দেখেছে যে এটা $500 মিলিয়ন এখানেই সেভ করা যায়। আমাদের কাছে ইনফরমেশন এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা উনি পদত্যাগ করেননি। রাজধানীর রামপুরার বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে ঘটনার সময় ভুক্তভোগীর স্ত্রী বারবার অনুরোধ করা সত্ত্বেও বাড়ির মালিক ও দারোয়ান গেট খুলতে সাড়া না দেওয়ায় স্থানীয়দের সন্দেহের তীর তাদের দিকেও। তারেক মাহমুদ সুজনের রিপোর্টে বিস্তারিত। রোববার রাত 10:30টায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে বনশ্রীর ডি ব্লকের 7 নম্বর রোডের তার ভাড়া বাসার সামনেই ঘিরে ধরেন ছিনতাইকারীরা। বারবার চেষ্টা করেও বাসার গেট বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারেননি তিনি। এক পর্যায়ে ব্যবসায়ী আনোয়ার হোসেনের চিৎকার শুনে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেটে আসেন তার স্ত্রী ও ছেলে মেয়েরা। তবে গেট বন্ধ থাকায় আনোয়ারকে সহায়তা করতে যেতে পারেননি তারা। ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী হোসনে আরা বেগমের অভিযোগ, প্রতিদিন রাত 11টায় গেট বন্ধ করলেও সন্দেহজনকভাবে এদিন রাত 10টায় তালা লাগিয়ে দেন দারোয়ান। গুলি খাওয়া স্বামীর চিৎকার শুনে বারবার গেট খোলার আকুতি জানালো গেট খোলেনি দারোয়ান ও বাড়ির মালিক। আমার এইখানে দাঁড়ায় বলে তুমি গেটটা খুলো না কেন, এরা আমার বাইরে ফেলতেছে, তুমি গেটটা খুলো। পরে আমি বলতেছি আমি কিভাবে গেট খুলবো, আমি কান্না করতেছি, আমার মেয়ে দুইটা এখানে কান্না করতেছে, আমি কিভাবে গেট খুলবো, এরা আমার চাবি দেয় না কেন। আমার চিৎকার আশেপাশের মানুষ সবাই শুনছে, আপনি শুনে না আমার চিৎকার, চাবি দেন, আমি আমার সামনে গেট খুলে দিই। উনি আমারে বলে চাবি আমার কাছে নাই, চাবি বাড়িওয়ালার কাছে 3 তলায়। তখন আমি ওনারা রাখি আমি বাড়িওয়ালার 3 তলায় চলে গেছি কাঁদতে কাঁদতে। পর আমি বাড়িওয়ালার দরজা অনেকক্ষণ পর্যন্ত দরজা পিটাইতেছি, আপনারা দরজাটা খোলেন, দরজা খোলেন, দরজা খোলেন, কেউ দরজা খোলে নাই। পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্বজন ও স্থানীয়দের। একই সঙ্গে আবাসিক এলাকায় এমন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত দুর্বৃত্তদের কাউকে আটক করতে না পারায় ক্ষোভ ছাড়েন তারা। সামনে গোপাইছে গুলি করছে, শুধুমাত্র গেটটা যদি খোলা থাকতো আমার আব্বু, আমি এখানে হাত পর্যন্ত ঢুকাইছি আব্বুর হাতটা ধরার জন্য, কিন্তু পারি নাই। 10:30 বাজে উনি বন্ধ করে দিয়ে গেট বসে আছে, অথচ অন্য দিন 11:30 বাজে তো বন্ধ করার আগে জিজ্ঞাসা করে যে ভাবি আর কেউ আছে আপনাদের? আমাদের জানের নিরাপত্তা চাই, আমাদের স্বামীদের নিরাপত্তা চাই। একটা মানুষের বাসার সামনে এসে যদি নিরাপত্তা না পাই তাহলে সে অন্য এরিয়ায় যে কিভাবে নিরাপত্তা পাবে? এদিকে দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে আটক করেছে পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে বলেও জানায় পুলিশ। তাদের একটা অভিযোগ এরকম যে দারোয়ান গেট খুলতে দেরি করছে বা গেট খুলে নাই। যদি দারোয়ানের সাথে কারো কোনো কানেক্ট থাকে তাহলে অবশ্যই মোবাইল নম্বরে তার কোনো তথ্য থাকতে পারে, আমরা সব দিক বিবেচনা করতে। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই বাড়ির মালিক। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের বল প্রয়োগ না করে ধৈর্য নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার দুপুরে সাভার সেনানিবাসে বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, প্রত্যেক সেনা সদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিং দক্ষতা অত্যন্ত জরুরি। এর আগে শ্রেষ্ঠ 3 ফায়ারারকে পুরস্কার প্রদান করেন তিনি। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় 33 পদাতিক ডিভিশন আর রানার্স আপ হয়েছেন 7ম ব্রিগেড ডিভিশন। আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন। ইনেট টু সিভিল পাওয়ারের কাজে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি, তো ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে, পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে। দেশ এবং জাতি, তোমাদের এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে।